আজ ২রা মে। ২রা মে বলতেই যে মানুষটির কথা আমাদের সবার মনে আসে, যে কোনো ভারতীয়র কাছে যারা শিল্প সংস্কৃতি চর্চা করেন, যারা শিল্প সংস্কৃতিকে ভালোবাসেন, তাদের কাছে সেই মানুষটি ঈশ্বরসম। হ্যাঁ, বুঝতেই পারছেন, সত্যজিৎ রায়ের কথা বলছি, যিনি একাধারে চলচ্চিত্রকার, সঙ্গীত পরিচালক, লেখক, আরও কত কি। মানে আমরা আজকাল একটা কথা খুব শুনি, মাল্টি ট্যালেন্টেড। এই মাল্টি ট্যালেন্ট বলতে কি বোঝা হয়, এখন কি বোঝা হয় আমি জানি না। আমার সঙ্গে রয়েছেন আমার যে কলিগরা, ডক্টর মৃণাল পারিক এবং প্রফেসর অরিন্দম বাসু, ওরাও মনে হয় একটু ডাউটে থাকবেন যে মাল্টি ট্যালেন্ট বলতে কি বলা হয়। সত্যজিৎ রায় প্রকৃত অর্থে একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ ছিলেন। তো আজকে খুব একদমই ইনফর্মালি আমরা এই অনুষ্ঠানটা, এই পডকাস্টটা করছি। সত্যজিৎ রায়ের জন্মদিনে তাকে কোনোভাবে শ্রদ্ধাঞ্জলি বা শ্রদ্ধার্ঘ্য জানাবো না, এটা তো হতে পারে না। তাই জন্য একটু কথা বলা তাকে নিয়ে, তাকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া, এবং এই যে মাল্টি ট্যালেন্টের কথা বললাম, বিভিন্ন বিষয় নিয়ে, সত্যজিৎ রায়ের প্রতিভার বিভিন্ন দিক নিয়ে একটু কথা বলবো। চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তো সবার আগেই আসবেন অবশ্যই, সারা বিশ্বের কাছে তিনি সেভাবেই পরিচিত। তাই জন্য প্রথমে তার সেই চলচ্চিত্র ভাবনা নিয়েই একটু শুরু করা যাক। আমার মনে হয়, আমি ডক্টর মৃণাল পারিকের কাছে যাব। মৃণাল, আমার মনে হয় যে সত্যজিৎ রায়ের সিনেমা বলতে যেটা আমাদের সবার কাছে, মানে যারা সিনেমা লাভার সবার কাছে যেটা মনে হয়, যে একজন মানুষ কতটা ভিশনারি হতে পারেন, মানে তার ছবিগুলো কতটা কন্টেম্পোরারি। শেষ ছবি করেছেন আজ থেকে 3 দশক 4 দশক আগে, তাও সেই ছবিগুলো মনে হয় যেন আজকের পরিপ্রেক্ষিতে তৈরি। একদম, মানে আমরা যখন আগে ক্লাসে, আমরাও তো ম্যাস কমিউনিকেশনের স্টুডেন্ট, আমাদের যখন পড়ানো হতো তখন আমাদের কোর্সের মানে একটা স্ট্রাকচারেই থাকতো সত্যজিৎ রায়ের ফিল্ম, ওনার সিনেমাটোগ্রাফি, ওনার মিউজিক, স্ক্রিপ্ট। কিন্তু আজকে যেটা নিয়ে আমি কথা বলবো দ্যাট এখন আমাদের যা পলিটিক্যাল আর সোশিও সিচুয়েশন চলছে, এখন বলবো না, চিরকালই এরকম ছিল, স্পেশালি উইথ আওয়ার কান্ট্রি, যেইটা সত্যজিৎ রায় কিন্তু মানে 1980, 70, 60-তে যেইটা দেখিয়েছেন, কিন্তু এখনও আমরা এখন স্ট্রাগল করছি। হিরক রাজার দেশে, তারপরে অন্য নায়ক, উইচ ইজ অফ লাইফ অফ সুপারস্টার, হিরক রাজার দেশে যেটা আছে, দ্যাট ওয়েন দ্য রাজা, রাজা যখন পাওয়ারে আসে তখন প্রজার কি অবস্থা হয়, and how revolt happens, and how people should understand their rights. So I think মানে উনি যেইভাবে স্ক্রিপ্টটা লিখে গেছেন আজকেও কন্টেম্পোরারি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো আজকে প্রেজেন্ট এটা, আমি যখন এই এজে এসেছি আমার মনে হচ্ছে এখনও এটা প্রেজেন্ট। সো আমার মনে হয় উনি মানে what vision he had, God knows, but I think he just looked through the ceiling. And even Charulata, when today when we make movies about women empowerment and underlayer of relationships, কেন আমরা তো রিলেশনশিপকে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখি, বাট the grey parts of relationship and the feelings, that emotions, ঘরে বাইরে, so ওই ইমোশনস গুলোকে in a very subtle way, matured way, আর এখন যখন আমরা এই মুভিসগুলো ওটিটিতে তো প্রচুর এরকম আসছে, তখন দেখি সত্যজিৎ রে কিন্তু তখন এই রিলেশনশিপগুলো ভেবে চিনতে স্ক্রিপ্ট বানালেন, আর কি সাটল আর গ্রেসফুলি এগুলোকে দেখালেন। সো আই থিঙ্ক মানে আই থিঙ্ক ফর এজেস আমরা কিন্তু উইল বি স্টাডিং রে। হোয়াট ডু ইউ সে অরিন্দম? অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় একটা ছবির কথা অরিন্দম বলা যায়, মৃণাল এগ্রি করবে এই প্রসঙ্গে। তুমি যে ছবিগুলোর কথা বলে তার সঙ্গে সদগতি 1982-তে তৈরি ছবি সদগতি, কিন্তু 82 আর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025-এ। আমরা কি এতটুকু এগোতে পেরেছি সদগতির জায়গাটা থেকে? আমার তো মনে হয়। আর সদগতিতে আমি বলবো, আমি একটা রঙ্গকর্মীতে যখন ছিলাম আমি একটা নাটক করেছিলাম, তার নাম ছিল সদগতি, অ্যান্ড এই নাটকটা আমি করেছি 18 years ago। আমার মনে হয় এখনো আমরা কাস্ট নিয়ে কথা বলছি, রিলিজন নিয়ে কথা বলছি, এদিকে আমরা কিন্তু এআই এরও কথা বলছি। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে হিউম্যানিটি আর সোসাইটি যদি ইজ স্টিল ইন দ্য সেম লেভেল, আই থিঙ্ক হি হ্যাড আ ডিফারেন্ট কাইন্ড অফ থট, অ্যান্ড আই থিঙ্ক হোয়াট হি থট দ্যাট আই থিঙ্ক ইটস গোইং টু বি দেয়ার ফর এভার। যখন আমরা সিনেমা নিয়ে কথা বলছি, সত্যজিৎ রায়ের আমার মনে হয়
ওর সিনেমার একটা বৈশিষ্ট্য হচ্ছে সিনেমার মিউজিক। হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, মানে এরকম ইউনিক মিউজিক, এরকম ইউনিকভাবে একটা মিউজিককে মানুষের কাছে উপস্থাপনা করা, এটা বোধহয় সত্যজিৎ রায় বলেই পেরেছেন। তো সৈকত, তুমি যদি একটুখানি আমাদের বলো যে তুমি তো সত্যজিৎ রায়ের ইউ ডু আ লট অফ ওনার কলার টিউনটাও ওটা। হ্যাঁ, ওর ইনফ্যাক্ট ওর কলার টিউন ও সত্যজিৎ রায়, আমি সেজন্যই বলছি ও সত্যজিৎ রায়ের বড় ফ্যান এবং ওর মিউজিক নিয়ে বেশ চর্চা করে। তো এটা সম্বন্ধে যদি একটু আলোকপাত করো। মানে সত্যজিৎ রায়ের মিউজিক তোমরা সবাই জানো, এবং আমাদের যারা আজকের অনুষ্ঠানটা দেখছেন, এই পডকাস্টটা, তাদেরও অনেকেই জানেন। সত্যজিৎ রায় যখন প্রথম ছবি বানাতে শুরু করেন তখন কিন্তু উনি রীতিমতো যারা মিউজিক ম্যাস্ট্রো তাদের নিয়ে কাজ করেছেন। পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত বিলায়েত খান, আলী আকবর খান, এদের নিয়ে কাজ করেছেন, এবং অপু ট্রিলজি, পরশ পাথর, দেবী, জলসাঘর, এই ছবিগুলোর মিউজিক এইসব ম্যাস্ট্রোরাই তৈরি করেছেন। 61-এ উনি যখন 3 কন্যা বানালেন 61 সালে, 3 কন্যা থেকে সত্যজিৎ রায় নিজের হাতে সঙ্গীত পরিচালনার দায়িত্বটাও তুলে নিলেন। ইনফ্যাক্ট একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমি কেন এদের সঙ্গে কাজ করি না, কারণ এরা আর কাজ করছি না, নিজে করছি, কারণ এরা প্রত্যেকে নিজের জায়গায় এক একজন লেজেন্ড, কিংবদন্তি। ওদের নিজস্ব ভাবনা থাকবে, সেই ভাবনায় আমি হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমি যখন ছবি বানাচ্ছি আমার নিজের মধ্যে নানা রকম ভাবনা চিন্তা কাজ করছে, তো সেটাকে আমার মনে হয়েছে আমি নিজেই যদি এই মিউজিকটাকে কম্পোজ করতে পারি, সেই ভাবনাগুলোকে আমি কাজে লাগাতে পারবো। এবং তার ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি, মানে আমার মনে হয় দুটো ছবির কথা তো সবাই জানেন, যার গানগুলো আজও লোকের মুখে ফিরছে, গুপিগাইন বাঘাবাইন এবং হীরক রাজার দেশে। এবং এই গানগুলোর লিরিক্স ওনার লেখা, এই গানগুলোর মিউজিক উনি কম্পোজ করেছেন। অনেক শিল্পী, বিভিন্ন শিল্পী গেয়েছেন, অনুপ ঘোষাল গেয়েছেন, অমর পাল গেয়েছেন, কতই রঙ্গ দেখি দুনিয়া। এই মিনাল একটু আগে বলছিলে এই কন্টেম্পোরারি কথা, কন্টেম্পোরারি, এবং এই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায় এত কন্টেম্পোরারি একটা গান, এবং অমর পালের অসাধারণ দরদি গলায় ওই গানটা, সত্যজিৎ রায় নিজের কম্পোজ করা এই গান, এগুলো মানে মনে হয় যেন গায়ে কাঁটা দেয়, গুজবাম্পস, যে এক্ষুনি যেন আজকের দিনের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং এই এবং তারপরে শুধু কন্টেম্পোরারি কেন, এক্সপেরিমেন্টেশনের কথা যদি বলা হয়, ওই ভূতের রাজার মিউজিকের কম্পোজিশন অসাধারণ। এবং মনে রাখতে হবে যে আজকের দিনে আমরা যে এই একটা চমৎকার স্টুডিওতে বসে কথা বলছি, এই যে টেকনোলজি, তখন সে টেকনোলজি কোথায়? কিছুই ছিল না। অথচ ওই ভূতের রাজার, অনেকেই জানেন এটা, যে ওই ভূতের রাজার যে কণ্ঠটা সেটা সত্যজিৎ রায় নিজে দিয়েছিলেন, এবং সেটা ওই রিভার্স রেকর্ডিং মেথডে, ওই ফাস্ট রেকর্ডিং করে ওই গলাটা এনেছিলেন। আর এই গানটা ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে, এটা কোনো জেন্ডার এজ কিছু নেই, এই কিছু নেই। এটাকেই মানে মানে কালজয়ী আমরা বাংলায় বলি, এই কালজয়ী কথাটা বোধহয় ওনার এই কম্পোজিশনগুলোর ক্ষেত্রেই হয়। এবং এক্ষেত্রে আমার একটা জিনিস আমার মনে হয় অরিন্দম, এই যে বললাম না, এই যে গানগুলোর লিরিক্সও উনি লিখেছেন, সত্যজিৎ রায় একজন শক্তিশালী লেখক ছিলেন, সেই জন্য লিরিক্সগুলো নিজে লিখেছেন। আমার মনে হয় চিত্র পরিচালক সত্যজিৎ রায় এবং লেখক সত্যজিৎ রায়ের মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে। উনি যখন ছবি পরিচালনা করেছেন অত্যন্ত কন্টেম্পোরারি বিষয় নিয়ে কাজ করেছেন, আবার যখন বই লিখেছেন তখন উনি অনেক বেশিরভাগই লিখেছেন ছোটদের জন্য। হ্যাঁ, ওর যে 12টা গল্প করে কালেকশন পড়ার জন্য আমরা ছোটবেলায় মুখিয়ে থাকতাম, 1 ডজন গল্প, আরও 1 ডজন, আরও 12, এবারও 12। লেখক সত্যজিৎ রায় সম্পর্কে একটু অরিন্দম একটু যদি বলো। দেখো, লেখক সত্যজিৎ রায় তো আমরা সবাই এমনভাবে মানে ছোট থেকে বড় হয়েছি আমরা সত্যজিৎ রায় বিভিন্ন চরিত্র পড়ে। আমি 2-3টে চরিত্রের কথা আজকে বলি। সত্যজিৎ রায় যে ভিলেন তৈরি করে গেছে সাহিত্যে, মন্দার বোস, মগনলাল মেঘরাজ, তুমি ভাবো মানে আর্কিটাইপাল ভিলেন্স যারা হয় তাদের মতন, মানে মগনলাল মেঘরাজ এবং প্রফেসর মরিয়ার্টির মধ্যে কিন্তু অ্যাকচুয়াল ডিফারেন্স নেই। প্রফেসর মরিয়ার্টি যেরকম শক্তিশালী একটা ভিলেন আমরা শার্লক হোমসের জন্য পড়ি, সেরকমই ফেলুদার সাথে মগনলাল মেঘরাজ, ঠিক আছে। তারপরে আমাদের আর তারিণী খুড়ো, কি অদ্ভুত একটা সুইট ক্যারেক্টার, অনুকূল একটা রোবট। আজকে আমরা এই নিয়ে কথা বলছি, উনি অনুকূলের চরিত্র তৈরি করে গেছে, একটা মানুষের মতো দেখতে একটা রোবট, যে মানুষের সমস্ত কাজ করছে। মানে আমরা তো ভাবতে পারি না যে
ইনফ্যাক্ট আমরা সবাই জানি ইটির ফার্স্ট স্ক্রিপ্ট সত্যজিৎ রায়ের, এবং আজ সত্যজিৎ রায় ভারতবর্ষে জন্মেছিলেন বলে হয়তো উনি ইটি করতে পারেননি, আর স্পিলবার্গ ইটি করে গেছে। ঠিক আছে, সেরকমই আরো দুটো ক্যারেক্টারের কথা আমি বলতে চাই। একটা হচ্ছে প্রফেসর হিজিবিজবিজ, কি অসাধারণ ক্যারেক্টার উনি তৈরি করেছেন। যারা শুনছো এই পডকাস্টটা বা যারা দেখছো, প্লিজ তোমরা প্রফেসর হিজিবিজবিজ পড়ো, তোমরা ফটিক চাঁদ পড়ো, তোমরা মোল্লা নাসিরউদ্দিন পড়ো, অটল বাবু পড়ো, মানে এই ক্যারেক্টারস গুলোর, বঙ্কুবাবু পড়ো। একজন দুঃখী মাস্টার, সে হঠাৎ করে সিনেমায় এক্সট্রা মানে সিনেমায় গিয়ে এবং একটা এক্সট্রা রোল করে সে কোথায় চলে গেল। মানে এই যে মানুষের যে কপাল ফেরা, তারপর পরশ পাথর। ঠিক আছে, সুতরাং সত্যজিৎ রায়ের এই বিভিন্ন রকমের ক্যারেক্টার তৈরি করার ক্ষমতা এবং সেই ক্যারেক্টারগুলোকে রিয়েল করার ক্ষমতা, যে এই ক্যারেক্টারটা শুধু ক্যারেক্টার নয়, একটা সত্যিকারের রক্ত মাংসের ক্যারেক্টার হবে। তো আমার মনে হয় সত্যজিৎ রায়ের, এবং এই সত্যজিৎ রায়ের সিনেমাতেই সে ঘুরে ফিরে আসতে হয়। তুমি যে ক্যারেক্টারগুলোর কথা বললে, পরশ পাথরে তুলসী চক্রবর্তী, মানে সত্যজিৎ রায়, মানে যারা শুনছে টুডেজ জেনারেশন, ওরা দেখেছে কিনা, মানে দো আই এম নট আ বেঙ্গলি, কিন্তু আমিও মানে ইট ইজ, আই থিংক ইট ইজ, দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার when it comes to সত্যজিৎ রায়। I think the script, the message, আর যেটা স্যার বললেন in the beginning that he was a master of all, we can say, and তাই জন্য প্রবলি উনি যখন বানাতেন অন্য কারোর কাজ ওনার খুব একটা, আমি জানি না, মনে হয় হতে না। এই যে যেটা তুমি বললে, এটাকেই আমরা এই যে ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে কথা বলার সময় বা পড়ানোর সময় বলি না, ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা। ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা কাকে বলে? সত্যজিৎ রায় সিনেমা দেখেই শিখতে হয়। এই যে তুমি বললে, এটা বাংলা ভাষা না জানলেও এই তাঁর ছবিগুলোকে এক্স্যাক্টলি যেভাবে অ্যাপিল করেছে, এবং তুলসী চক্রবর্তীর মতন, সত্যজিৎ রায় নিজে তুলসী চক্রবর্তী সম্পর্কে বলেছিলেন যে বিদেশে জন্মালে এই ভদ্রলোক একটা অস্কার পেতেন অভিনয়ের জন্য। ফটিক চাঁদের কথা তুমি উল্লেখ করলে অরিন্দম, ফটিক চাঁদ চরিত্রে কামু মুখোপাধ্যায়, মন্দার বোস চরিত্রে কামু মুখোপাধ্যায়কে অন্য কোনো পরিচালক ব্যবহার করার কথা ভাবেনি, অথচ এরা যে দুটো অভিনয় করে গেছেন, দুটো ক্যারেক্টার, ফটিক চাঁদের ছবিতে এবং মন্দার বোস চরিত্রে সোনার কেল্লায়, সারা জীবন বাঙালি মনে রাখবে। আমার মনে হয় সত্যজিৎ রায়ের ভিশনটা কিরকম, আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি হয়তো আমার সাথে এগ্রি করবে। তাহলে সিমি গারেওয়াল একটা সাঁওতালি মেয়ে, at her glamorous best, এবং সিমি গারেওয়াল was overwhelmed to do that role. মানে কেউ ভাবতে পারে নাকি যে ওকে আমি ভাবছি একটা, মানে দ্য এপিটোম অফ মানে সভ অ্যান্ড আরবান কালচার, একটা মেয়েকে আমি সাঁওতাল বানাবো, এবং সেটা মানাবে। আর সবকটা ক্যারেক্টার, না যতগুলো মানে অ্যাক্টর অর অ্যাক্ট্রেস, আই থিংক মানে আমার মনে হয় এই ভিশন বেস্ট আউট অফ এক্স্যাক্টলি এটাই বলছিলাম। মানে তুলসী চক্রবর্তী বা কামু মুখোপাধ্যায়ের মতন স্বল্প পরিচিত অ্যাক্টরকে দিয়ে যেমন উনি করিয়েছেন, তেমন শর্মিলা ঠাকুরের মতন স্টারকে দিয়ে, উত্তম কুমারের মহানায়ককে দিয়ে উনি যে ছবি করিয়েছেন, মানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার সেরাটাকে বার করে এনেছেন। আর সিনেমাটোগ্রাফি সিন ওয়াইজ, মানে আমরা তো দেখেছি ওনার স্কেচগুলো, দ্য ওয়ে হি ইউজড টু শর্ট ডিভিশন, আই থিংক এরকম লার্জার দ্যান লাইফ ফ্রেমস খুব কম আছে। মানে আমরা এখন বলি যে ট্রেনের সিনটা, বা আমরা হঠাৎ করে যদি বলি নাচ ঘরের সিনটা, বা শতরঞ্জ কি খিলাড়ি, ঠিক আছে, শতরঞ্জ কি খিলাড়িতে ওই রকম একটা দাবা খেলা নিয়ে ইন্ডিয়ান পলিটিক্স কে ভাবা এবং ভাঙা, ইট ইজ সো রেলেভেন্ট টুডে অলসো। আমরা পেহেলগাম কথা বলছি, এখানে এই ইলেকশন, এখানে নিউজ, এখানে পার্টি, মানে সেম, উই আর সেম, নাথিং হ্যাজ চেঞ্জড অ্যাজ পার হিজ ভিশন। সো মানে আই থিংক মানে whoever is listening, please watch his work. Whether you are a student of this course or not, but I think every individual should just see his work, that what he has done, and you'll be surprised at how visionary filmmaker he was, sir.
Actually, Over to you now. আমার মনে হয় সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলতে শুরু করলে শেষ হবে না, সারা রাত বসে থাকা যাবে, সুতরাং কোথাও গিয়ে তো একটা থামতে হবে। আমরা সব মানে এত বড় একজন ব্যক্তিত্বের বিভিন্ন দিকগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম। এটা আবারও বলছি, যারা এই পডকাস্টটা শুনছেন বা দেখছেন তাদেরকে বলা যে ঠিক সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা সভা করতে আমরা বসিনি, এটা আমাদের মতো করে আমাদের তরফ থেকে সত্যজিৎ রায়কে একটা ট্রিবিউট, এবং সেই ট্রিবিউটটা দেওয়ার জন্য ভেবেছিলাম যে আজকে আমরা সত্যজিৎ রায়কে নিয়ে একটুখানি কথা বলবো, আজকে বলা উচিত, সেই জন্য আমরা বিকেলবেলা না বললে সেটা অন্যায় হবে। সারা দিনটা বেরিয়ে গেল, আমরা বসে পড়ি, আমরা যে কিছুই করলাম না, সারাক্ষণ পরীক্ষা নিলাম, কিন্তু ওনাকে তো আমরা ভুলতে পারি না, কিছু একটা করতে হবে। তাই এটা আমাদের তরফ থেকে একটা ট্রিবিউট, এবং এটা না করলে একটা কোথাও কিছু একটা অভাব থেকে যেত, সেই ভাবনা থেকেই আমরা তিনজন কথা বললাম। এবারে সত্যজিৎ রায়, যেটা অরিন্দম বললেন বা মৃণাল বললেন, যে সত্যজিৎ রায়কে জানতে গেলে, বুঝতে গেলে তার ছবি দেখুন, তার লেখা বই পড়ুন, মিউজিক কম্পোজার যা করেছেন সেটা শুনুন, এবং এখন আর নানা রকম মিডিয়াম এসে গেছে, পডকাস্টেও সত্যজিৎ রায়ের গল্প নিয়ে নানা রকমের কাজ হচ্ছে, অনেক রকম এক্সপেরিমেন্টেশন হচ্ছে। দেখুন, জানুন। সত্যজিৎ রায়কে না জানলে আমাদের অনেক কিছুই না জানা থেকে যাবে।